ফিরে এলাম বিরতির পর। শুরুটা করেছিলাম আজকের বিতর্ক ত্রিপুরাটাকে নিয়ে, কিন্তু ইত্যবসরে যা দেখতে পাচ্ছি, আমি কোহিনুরের কাছে আসবো, কিন্তু তার আগে একটু অনিন্দর কাছে আসছি। অনিন্দ, রাজ্যের উপনির্বাচনের প্রসঙ্গটা তো আমি যদি সেটা এই মুহূর্তে একটু অফ রাখি, তাহলে আমরা দেখতে পাবো সর্বভারতীয় পরিপ্রেক্ষিতের মধ্যে ত্রিপুরাও যুক্ত হয়ে গেছে অবশ্যইভাবে। সেই পরিপ্রেক্ষিতের মধ্যে একদিকে সংসদে এইরকম একটা উত্তাল পরিস্থিতি হয়ে রয়েছে, প্রতিবাদ বিক্ষোভ নানা জায়গায়, একের পর এক বিল কিন্তু পাস হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যদি আমরা এলআইসির বিলটাকে দেখি, যদিও আজকে শুধু কোনো স্পেসিফিক কোনো বিল নিয়ে আজকে বিতর্ক নয়, এইটা কিন্তু একটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক। ভারতীয় জনতা পার্টি কিন্তু ভেরি মাচ ফোকাসড। না, আমি বলি সুজিত দা, আসলে মোদিজি এখন ভারতবর্ষের সমস্ত মানুষের মোবাইলের মধ্যে ঢুকে গেছে থ্রু পেগাসাস। তো শতরূপাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে মোদিজি যেটা বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার জন্য সবসময় চেষ্টা করে থাকেন, শতরূপা অন্তত আমাকে বা তৃণমূল কংগ্রেসের ছোট ভাই আছে কোহিনুরকে অন্তত বলার সুযোগ করে দিচ্ছেন, এই জন্য ওকে আমি ধন্যবাদ জানাই। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন এই পার্লামেন্ট, রাজ্যসভা বা লোকসভা হচ্ছে, এখানে হচ্ছে আইন তৈরি হয়, আইনসভা আমরা বলি। অতএব আইনসভায় যদি কোনো বিতর্ক না থাকে, বিতর্ক উপস্থাপিত না হয়, তাহলে আইনসভার যে মাহাত্ম্য, আইনসভার যে গরিমা, আইনসভার যে অস্মিতা, সেটা কোনো কারণে নষ্ট হয়ে যায়। এবার আমরা দেখেছি যে কোনো 19 থেকে 20খানা বিল ভোটাভুটি না করে বিজেপির সংসদ যারা আছেন, যারা মেজরিটি পার্টি, তারা বার করে দিয়েছেন এবং সেই বিলগুলো সিলেক্ট কমিটিতে পর্যন্ত পাঠানো হয়। ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল যেটা ছিল, সেই বিলটাকে আবার রিভাইজ করে আবার পেশ করা হয়েছে সমস্ত বিল। সো আমি পার্টিকুলার কোনো বিল নিয়ে পার্টিকুলার বিল নিয়ে বলতে গেলে তো শুধু 19 মিনিট লাগবে 19টা বিল নিয়ে বলতে গেলে। এবার মুশকিল কি হচ্ছে, এই যে একনায়কতন্ত্র চলছে এবং যে মোদিতন্ত্র কায়েম করছে পার্লামেন্টে, এটা খুব মারাত্মক। যারা 2012 থেকে 2014 সাল অবধি লোকসভা রাজ্যসভা চালাতে দেয়নি, তাদের প্রতিভু নরেন্দ্র মোদী আজকে বিরোধীদের কটাক্ষ করছেন। অতএব উনি পেগাসাস করবেন, সেই নিয়ে বিতর্ক হবে না। আমরা বলেছিলাম যে পেগাসাসটা কেন হয়েছিল এবং কারা কিনেছিল, সেই নিয়ে একটা বিতর্ক হোক এবং সরকারকে কিছু প্রশ্ন করার অধিকার আছে আমাদের অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ পিপল। আমরা সেই রিপ্রেজেন্টেটিভ পিপল হিসাবে আমরা প্রশ্ন করবো এবং সেই প্রশ্নের আমরা উত্তর চাইবো, কিন্তু সরকার আমাদের সেটা অ্যালাউ করেনি। এবং তারপর থেকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আপনি দেখবেন যে কোনো বিল নিয়ে, অর্ডিন্যান্স নিয়ে যখন কোনো বিতর্ক হয় না, তখন সেই অর্ডিন্যান্সটা একতরফাভাবে আমরা দেখছি যে চালু হয়ে যাচ্ছে। অতএব যখন আইন হিসাবে সেটা রূপায়ণ হচ্ছে, পরবর্তীকালে সেই আইনের মেরিটস এবং ডিমেরিটসগুলো নিয়ে চর্চা হবে। কেন একটা যখন বিল পাস হয়, সেন্ট্রাল ল যখন পাস হয়, সেটা ভারতবর্ষের সর্বক্ষেত্রে কিন্তু সেই আইনটা কার্যকর হয়। অতএব সেখানে যদি বিরোধীদের বক্তব্য বা গণতন্ত্রকে পুনঃস্থাপন করার যদি কোনো উপায় না থাকে, তাহলে এই যে মোদিজির একটা একনায়কতন্ত্র, এটা কিন্তু সর্বগ্রাসী এবং সেটা ভারতবর্ষের গণতন্ত্রকে বারবার রক্তাক্ত দর্শিত করে। তারই কি একটা অঙ্গ হিসাবে আমরা দেখতে পারি, আমি রেখেছিলাম বিরতিতে যাওয়ার আগে কোহিনুর, যে আমরা গতকাল অবধি দেখেছি যে রাজ্যে উপনির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বেশ টেন্সড একটা সিচুয়েশন। ভারতীয় জনতা পার্টি যে কোনো সে নির্বাচন কমিশন, শতরূপা বললেন মাননীয়ার জেতার প্রয়োজন, মাননীয়াকে জিততে হবে। এই যে ব্যাপারটা চলছে, এটা কি সার্বিক ভারতবর্ষের যে রাজনৈতিক, অর্থাৎ কোথাও কি তৃণমূল কংগ্রেসকে সর্বক্ষেত্রেই আটকে দাও এবং নানা রকমভাবে এটাই ভারতীয় জনতা পার্টি করতে চাইছে, নাকি সত্যি একটা স্বৈরতান্ত্রিক একটা পদক্ষেপের দিকেই দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে? দেখুন, আমি একটা কথা বলি, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তৃণমূল ফোবিয়ায় ভুগছে, তৃণমূলকে দেখে ভয় পাচ্ছে। একটা পরিষ্কার কথা, যখন নির্বাচন কমিশন, একটু আগে হচ্ছিল না যে নির্বাচন কমিশন শুনে চলে, ভারতীয় জনতা পার্টির এক নেতা একদম প্রকাশ্যে বক্তৃতায় বলেছিল, বুক টিপ করে গুলি করুন, মাথা টিপ করে গুলি করুন। একদম নির্বাচন কমিশন অক্ষরে অক্ষরে সেটা পালন করেছিল। শীতলকুচিতে আমরা দেখেছিলাম যে যখন মোদিজি অমিত শাহর হেলিকপ্টার বাংলায় ঘুরতে পারবে, সেই দিনের বেলা 10টা থেকে 7টা, তখনই শুধু প্রচার হবে। 7টার পর যখন ব্লক স্তরে যাদের লোক বেশি, যাদের বক্তা বেশি, যারা বক্তৃতা করতে পারবে ছোট ছোট স্ট্রিট কর্নারে, তখন নির্বাচন কমিশন বলেছিল না, নির্বাচন প্রচার করা যাবে না। নির্বাচন কমিশন যে আউট অ্যান্ড আউট বিজেপির হয়ে কাজ করেছে সেটা আমরা দেখেছিলাম, যখন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আপনাদের মাধ্যমেই, মিডিয়ার মাধ্যমেই প্রার্থীদের ঘাড়ে ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বুথ কেন্দ্র থেকে বার করে দিচ্ছিল এই কেন্দ্রীয় বাহিনী। তো নির্বাচন কমিশন কার কথা শুনে চলে সেটা নতুন করে বলার নেই। আসলে বিজেপির সমস্যাটা হয়েছে এটা ফেল করা ছাত্রের মতো। ফেল করা ছাত্র কি, যদি ধরুন আমি একটা ফেল করা ছাত্র হই, যে জিন্দগিতে পড়াশোনা করি না, পরীক্ষা হলেই ফেল করব। আমি ইউনিট টেস্টের দিন কি করব? সকালবেলা উঠবো, ঘুম থেকে দেখবো বাইরে রোদ উঠেছে, পরীক্ষা দিতে যাব না,
কেন? বাইরে রোদ উঠেছে, বৃষ্টি হচ্ছে, পরীক্ষা দিতে যাব না, পেট ব্যথা করছে, পরীক্ষা দিতে যাব না। কেন? পরীক্ষা দিতে গেলেই তো মুখে চুনকালিটা পড়বে। আজকে 7টা বিধানসভায় ভোট হবে, বিজেপি একটাতেও জিততে পারবে না। এমনিতেই বিজেপির বিধায়ক সংখ্যা কমতে কমতে কমছে। প্রথম 77 দিয়ে শুরু হয়েছিল, এখন কততে এসে নেমেছে বিধায়ক কাউন্টিং শতরূপা দিয়ে হলপ করে বলতে পারবে না যে কে বিজেপিতে আছে কে বিজেপিতে নেই। আজকে হয়তো এখন আছে, শেষ করার সময় বলার সময় বলছে বিজেপি 70 জন বিধায়ক আছে, শেষ হওয়ার পর দেখবে আরও 5টা কমে গেছে। তো বিজেপি এখানে আতঙ্কিত আছে। যত নির্বাচন, আমি তো বলতে পারি 7টার মধ্যে হারিয়ে দিন তৃণমূলকে, 7টা 77-এ 70 হয়ে গেছে, আবার 7টা হবে। সেটা বিজেপির করার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। আমার খুব এর মধ্যে 7টার মধ্যে তো 2টো বিজেপি জিতেছিল, 2টোতে ইনকামমেন্ট বিজেপির এমএলএ ছিল, করুক। সেই ইনকামমেন্ট 3 মাস আগে ভোট হয়েছিল, বিজেপি জিতেছিল, এখন দাঁড়িয়ে হেরে যাবে। তৃণমূলের অন্দরমহলে এই যে ভোটটা বিলম্বিত হওয়ার একটা না একটা ক্রাইসিস পিরিয়ড। আমি 7টা কেন্দ্রে যদি 3 লাখ করে ভোটার ধরি, গড়ে 3 লাখ, আর এই কিছুতে 2,78,000 আছে, কিছুতে 3 লাখ আছে, আমি 3 লাখই ধরলাম। 7-3-এ 21 লাখ ভোটার কেন তাদের জনপ্রতিনিধি পাবে না এই ক্রাইসিস মোমেন্টে? কেন? 6 মাস তো আমার সংবিধান তো আমাকে অধিকার দিয়েছে, আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে যে 6 মাস আমার জনপ্রতিনিধি এমপি হোক এমএলএ হোক তাকে রাখা যাবে। সামনে কোনো নির্বাচনও নেই যে না ঠিক আছে আরও 2 মাস পর নির্বাচন, 2 মাসের জন্য আমি কোনো এমএলএ ইলেক্ট করলাম না, 2 মাস পর তো জেনারেল ইলেকশন আছে, সেরকম করলাম না। কিন্তু সামনে তো কোনো নির্বাচন নেই, তাহলে 7টা বিধানসভা কেন্দ্রে আমার বিধায়ক থাকবে না কেন? 7টা বিধানসভা কেন্দ্রের ভোটাররা তার বিধায়ককে পাবে না কেন এই ক্রাইসিস পিরিয়ডে? সেটাই তো আমাদের প্রশ্ন। যদি সেই সময়, যদি সেই পিক পিরিয়ডে এরকম 8 দফায় নির্বাচন হয়, বাইরে থেকে আরটিপিসিআর না করে ভ্যাকসিন না নিয়ে এসে লোক গ্রামে গ্রামে ঢুকে যেতে পারে, তখন কোভিড হয় না, তখন করোনা হয় না। আজকে শুভেন্দুবাবুরা মরা কান্না কাটছে, আসলে শুভেন্দুবাবুরও টেনশন হচ্ছে, কোর্টে মামলা চলছে, সাবজুরিস্ট, আরও একটা এমএলএ সংখ্যা যে কোনো মুহূর্তে বিজেপির কমে যেতে পারে। আমি একটু আসবো, শতরূপার কাছে আসবো। ঝন্টু বড়াইক, ঝন্টু, কোথাও একটা জায়গায় এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা রাজনীতির বাইরে বা হচ্ছে যারা দেশবাসী তাদের কাছে সত্যি বিতর্কবিহীনভাবে বিল চলে আসছে, সেই বিলকে নিয়ে মানুষ উত্তপ্ত হয়ে রাজপথে নেমে যাচ্ছে। রাজনীতিতে রাজনৈতিক হিংসা এগুলো পর্যায়ক্রমিক দেখে যাচ্ছি, কিন্তু যে কোনো ক্ষেত্র থেকে তো একটা এগিয়ে আসে। কোথাও বলছে যে কোহিনুর বলছে যে বিজেপি ভয় পাচ্ছে তৃণমূলকে। বিজেপির কি আদৌ কোনো ভয় করার এরকম জায়গা আছে? তার ম্যান্ডেট আছে এখনো পর্যন্ত, কিন্তু এরকম চলতে থাকলে সেই ম্যান্ডেটটা, সেই জনমতটা, কেন জনমত দীর্ঘদিন কিন্তু এক জায়গায় থাকে না, এটা যেমন কোনো সিচুয়েশনে বেড়েও যায়, এটা ধপ করে কমে যাও, মানে এরকম একটা পরিস্থিতি কি ভারতীয় জনতা পার্টিকে বিচক্ষণতার সাথে এই সিচুয়েশনসকে ট্যাকেল করছে, এটাকে আমরা বলতে পারি? দেখুন সুজিত বাবু, আপনার প্রশ্নটা খুব সুন্দর। আসলে এই ধরনের রেজিমেন্টেড দল বিজেপির মতন, এটা সর্বভারতীয় কেন পৃথিবীর ইতিহাসেও আছে, তারা যে কোনো পরিস্থিতিতে, অর্থাৎ তাদের ক্ষেত্রে যদি প্রতিকূলও ধরে নেওয়া হয়, সেখানেও তারা কিন্তু একটা আনুকূল্যতা দেখায়। আপনি ধরে নিন আজকে একটা ইস্যুতে, একটা ভয়ানক পেগাসাস নামক একটা ইস্যু, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের মূল ভিত্তিটাকে গুড়িয়ে দিয়েছে, সেই ইস্যুতে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বিরোধীদেরকে, যতই তারা একে অপরের সাথে এক পাতে না খাক আঞ্চলিক দলগুলো, অন্তত এই ইস্যুটাই একটা জায়গায় এই মুহূর্তে কে নেতা কে এই মুহূর্তে ঝন্টু বলা যেতে পারে একসাথে খাচ্ছে, মানে প্রাতরাশে যাচ্ছে, কখনো লাঞ্চ সেশনে হচ্ছে, কখনো টি সেশনে অনেকেই আসছে, কেউ কেউ অনেক সময় থাকছে না, কিন্তু একটা প্রক্রিয়া একসঙ্গে খাওয়া মানে এটা হচ্ছে, কিন্তু মানে পরিস্থিতি কিন্তু এই জায়গায় রয়েছে এখনো। এখানেই আমার প্রশ্ন, বিজেপি কি এই বিলক্ষণ পরিস্থিতিটাকে অনুধাবন করছে না, না অনুধাবন করতে পারলেও কোথাও এটাকে প্রক্রিয়া বা হচ্ছে একটা নিজের মতো করে জায়গায় যাওয়ার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি করে হয়ে গেছে? না দেখুন সুজিত বাবু, বিজেপি কিন্তু খুব মানে সুকৌশলে দুটো দ্বন্দ্বের মধ্যে দিয়ে এগোচ্ছে। এক আরএসএস ভার্সেস, একটু আগে প্রোগ্রামের শুরুতে বলা হয়েছিল মোদি লেড গভর্নমেন্ট, এই দুটোর মধ্যে কিন্তু চ্যানেলাইজ আকারে দলটা চলছে। আপনি হিসাব করে দেখুন, গতকাল রাজীব গান্ধীর নামকে সরিয়ে দিয়ে ধ্যানচাঁদের নাম ঢুকানো হলো, আমরা বাহবা করলাম, একটা ঐতিহাসিক সত্য মানিয়ে নিলাম। কিন্তু একটা কথা কি আপনি খেয়াল করেছেন যে, আপনি দেখবেন ভালো করে, ধ্যানচাঁদের জন্মস্থান কোথায়? আহমেদাবাদ। কর্মস্থান কোথায়? পাঞ্জাব। অর্থাৎ আগামীতে দুটো জায়গায় নির্বাচন, অর্থাৎ এই মুহূর্তে জনবিরোধী যতগুলো বিল এবং অর্ডিন্যান্সই পাশ করুক না কেন বিজেপি, সমস্ত জনগণের বিরুদ্ধে কোথাও যেন একটা আঞ্চলিকতা, ধর্মীয় তন্ত্র, ধর্মীয় গোড়ামির একটা বাতাবরণের যে তার সূক্ষ্মভাবে চালানোর চেষ্টা হচ্ছে, এটাই তো প্রমাণ করে বিজেপি যে তাদের মধ্যে যে জনগণের প্রতি যে একটা বিশ্বাসের জায়গাটা, সাইক্লোনিক মুভ,
মোদির যে একটা জনপ্রিয়তা সেটা যে কোথাও মার খেয়েছে, এটা তো বিজেপির কতগুলো স্টেপ দিয়ে পরিষ্কার বোঝা যায়। একটা এমন স্তরে গিয়ে মানে অনেকগুলো প্রশ্ন আপনি তুলে ধরেছেন, মানে খুব জোরালো ভাবে। আমি শতরূপার কাছে আসবো। হ্যাঁ, আমার আপনার এত শ্রদ্ধা ছিল, আপনি একটা এত সুন্দর ন্যাশনালিস্ট মুভকে আপনি কিরকম রিজিনাল ফ্যাকশনালিজমের মধ্যে নামিয়ে দিলেন। আমি এটা সত্যি আপনার কাছে এটা যে কোহিনূর বললে আমি না অ্যাকসেপ্ট করে নিতাম। দেখুন, এত সুন্দর একটা ধ্যানচাঁদের মতন এত হি ইজ এ লেজেন্ড হকিতে, তো তার নামে রাজীব গান্ধীর নামটা সরিয়ে তার নামে একটা অ্যাওয়ার্ড করাটাও যদি আপনারা মানে গত বাজেটে 230 কোটি টাকা খেলার বাজেট কমিয়ে দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা বড্ড, আপনি একটু শুনুন আমার কথা, আমরা না শরৎচন্দ্রের মেজদার মতন হয়ে গেছি। আমরা মেজদা পাস করতে পারিনি মাধ্যমিকে, কিন্তু তার ছোট ছোট ভাইদেরকে পড়ানোর জন্য এত আনুষঙ্গিকতা দেখিয়েছিল যে তারা টয়লেট করতে গেলে চিঠি করতে হতো, টিউশনে থুতু ফেলতে গেলে চিঠি করতে হতো। কেন এত আনুষঙ্গিকতা বলুন তো? এই ধ্যানচাঁদকে তো কংগ্রেস লেড জওহরলাল নেহরুই তো ভারতরত্ন দিয়েছিল, এটা তো অস্বীকারের জায়গা নেই। বরং যেটা প্রয়োজন ছিল, যদি সত্যিকারে ধ্যানচাঁদের নামটা ঢুকানোর দরকার ছিল, আমি তো বললাম ওয়েলকাম, ঐতিহাসিক একটা সত্যকে আপনারা এইবার সংশোধন করলেন। কিন্তু তার সাথে সাথে এই প্রশ্নটাও তো থাকবে যে আপনাদের ঘাসা যে লোকগুলো, ইভেন আমি বলছি দেশের প্রধানমন্ত্রী যে নিজের নামে একটা স্টেডিয়াম করেছে, একদম পরিষ্কার, আমি একদম পলিটিক্যাল যদি বলেন আমি পলিটিক্যালি হব, তিনি কি খেলা খেলেছেন? সেই স্টেডিয়ামটাও তো কোনো একটা খেলোয়াড়ের নামে করা যেত না দিদি? ঘর থেকে না হয় শুরু হতো। আবার দুটো এন্ড, আদানি এন্ড, আম্বানি এন্ড। এই ইস্যুগুলো যদি আমরা আরেকদিন আলোচনা করি, আজকের ইস্যুটা নিয়ে আমি আলোচনা করি। মানে ঝন্টু বাবু, আমি আপনার প্রতিটা কথার উত্তর দেবো। আজকে এইটা নিয়ে, যেহেতু আজকে ইস্যু নয়, আমি আজকে ইস্যুটা আপনি বলেছেন বলে আমি ছুঁয়ে গেলাম এটা। তো ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড নিয়ে আজকে এত সুন্দর দিনে এইসব নিয়ে আলোচনা করার কথা না। আপনি যেদিন টপিক ডাকবেন সুজিত দা, আমি আবারও আসবো ঝন্টু বাবুর সঙ্গে কথায় কথা আমি এগুলোও বলে দেবো। কিন্তু হ্যাঁ, যেটা মূল আজকের যে কথাবার্তা, তৃণমূলের যে মানে অনেকগুলো কথা উঠলো, মানে কোহিনূর তো খুব সুন্দর করে অনেক কিছু বলে গেল। আমি যে দু একটা জিনিসের উত্তর দিচ্ছি। 1 নম্বর, ত্রিপুরায় আজকে যে ঘটনাটা ঘটেছে, আমি বলবো, আবারও বলছি, ত্রিপুরা নিয়ে আমার কথা বলা সাজে না। ত্রিপুরায় কি হয়েছে আমি জানি না, কারণ এরা এত কিছু সাজিয়ে, ওদেরই কথা অনুযায়ী এত কিছু সাজিয়ে করে। কোনটা কি হয়েছে এটা ত্রিপুরার পুলিশ বেটার বলতে পারবে, ত্রিপুরার বিজেপি বেটার বলতে পারবে। রইল বাকি ইলেকশনের কথা। কোহিনূরদের এত যখন মাথা ব্যথা যে 7টা বিধায়ক নেই বলে পশ্চিমবঙ্গ প্রায় চলছে না, ওদের যখন এতটাই কনসার্ন, তাহলে আমরা বলবো যে ওরা যখন ইলেকশন কমিশনে যাবে, যদিও এটা সেন্ট্রাল ইলেকশন কমিশনের পরিধির মধ্যে পড়ে না, পাশাপাশি আরেকটা টিমকে ওরা যেন স্টেট ইলেকশন কমিশনে পাঠিয়ে একসঙ্গে যে কর্পোরেশন গুলো ইলেকশন হয়নি সেগুলোর কথাও যেন তারা বলে, কারণ সেখানেও প্রায় কাজ অচল। যে কাউন্সিলররা আছে তাদের বোধহয় কি রিপ্রেজেন্টেটিভ না কি একটা বলা হয়, কাউন্সিলররা আছে তো বটেই, মানে এখন যেহেতু নতুন ইলেকশন হয়নি, হাওড়ার মতন জায়গায় বা আরো বিভিন্ন বোধহয় 8খানার বেশি কর্পোরেশন ইলেকশন আজ নয়, প্রায় 2-2.5 বছর হয়নি। তো এইগুলো তারা করোনা নিয়ে ওরা মনে করছে যে করোনা ঠিক আছে, তাহলে কি 7টা বিধানসভায় যদি ইলেকশন হয়, তাহলে কি এই 7টা বিধানসভায় করোনা বাড়াতে যাবে? তাহলে যাদের ওখানে ভ্যাকসিনেশন নেই, আমি ঠিক তৃণমূলের লজিকটা বুঝতে পারি না। যদিও একটু ক্লিয়ার করো, ঠিক কথা, খুব সুন্দর সাজানো। আমি বলি সেপ্টেম্বর 2020, এই আমার অডিও ভীষণ খারাপ, আমি কিছু শুনতে পাচ্ছি না। কোহিনূর বলে লাভ নেই, আমি কিছু শুনতে পাচ্ছি না। 2020 সালে সেপ্টেম্বরে যখন কলকাতা কর্পোরেশন নিয়ে কোর্টে মামলা করেছিল বিজেপি, আমরা কিন্তু এভিডেভিট দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল যে নির্বাচন কমিশনকে তারা নির্বাচন করতে দিতে রাজি, কিন্তু নির্বাচন কমিশন সেই মুহূর্তে কলকাতা কর্পোরেশন নির্বাচন করাতে চায়নি। মানে কতটা অহংকার এদের! একটা রাজ্য সরকার ইলেকশন কমিশনকে ইলেকশন করতে দিতে রাজি, সেইটাও আবার ফলাও করে কোহিনূর বলছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এদের ঔদ্ধত্যটা সীমা, এটা ঔদ্ধত্যর কি আছে? এটা তো নিয়ম, এটা তো নিয়ম। আরে রাজ্য সরকার এটা নিয়ম। শুনুন না, পঞ্চায়েত পৌরসভা নির্বাচন রাজ্য সরকার নির্বাচন কমিশনকে জানায় যে আমরা নির্বাচনের জন্য রেডি, এটা আমরা জানিয়েছিলাম। আরে আপনি বলেছেন তো, আমাকে বলতে দিন। না আপনি শুনতে পাবেন না, আমিও শুনতে পাবো না।
বলতে দিন, উত্তরে দিতে দিন। আপনি প্রশ্ন করেছেন, আমি শাসক দলকে উত্তর দেব। আমরা যে কোনো নির্বাচনের জন্য রাজি। কেন আমরা নির্বাচনের জন্য রাজি? আপনারা সেন্ট্রাল ফোর্স দিয়ে ঢুকিয়ে নির্বাচন করিয়েছিলেন, আমাদের প্রার্থীর ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন, তা সত্ত্বেও তোমরা নির্বাচনে রাজি ছিলাম, নির্বাচন লড়ে জিতেছি। অতএব আমরা নির্বাচনে পিছপা হই না। আমরা সেপ্টেম্বর মাসে 2020-তে আমরা বলে দিয়েছিলাম যে আমরা নির্বাচনের জন্য রাজি। 2 নম্বর জায়গাটা, এক মিনিট 2 নম্বর জায়গাটা, যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার। সুজিত দা, আপনি কোহিনূরকে বোঝান যে কোহিনূর যেন মাননীয়াকে বলে রাজ্যটা ঠিক করে সামলা, আমাদের রাজ্যটা শতরূপাদি রাজ্যটা ঠিক করে সামলেছেন গত 5 বছর বলেই তো 213টা পেয়েছেন। রাজ্যটা ঠিক করে সামলেছেন বলেও তো কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দিয়েও 70-77-এর বেশি উঠতে পারেননি আপনারা। মমতা ব্যানার্জি সামলেছেন বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একটু দুজনকে নিবৃত্ত করে আমি একটু ঝন্টু বড়াই বলতে চাই। আমার কোথাও যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সবক শেখাতে হবে। তুমি এতগুলো পৌর পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ এইটাকে মানে করো, অর্থাৎ কোথাও এই জায়গাটা এই যদি ঘটনা পরম্পরা, তাহলে ঝন্টু বড়াই আপনি যেটা বলছেন তৃণমূল কংগ্রেসকে, তাহলে কি বিজেপি সমীহ করছে? একদম একদম। আমি আপনাকে সুজিত বাবু বলি যে এটা একটা বাস্তব সত্য যে যতবার তৃতীয় ফ্রন্ট বা ফেডারেল ফ্রন্ট হয়েছে ততবার মুখ থুবড়ে পড়েছে, তার অনেকগুলো অনুষঙ্গ আছে। কিন্তু সববারই যে তাই মেকানিজমগুলো ভুল হবে সেটা শাসক ভালো করেই জানে, নাও হতে পারে, কারণ কতগুলো মেকানিজম ঐতিহাসিকগতভাবে ভুল হতে হতেই ঠিক রাস্তায় যায়, এটা রাজনীতির সত্য। দ্বিতীয়, আমি একটা কথা বলি যে 51 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 164(4) নম্বর ধারা অনুযায়ী যেমন 3 বছর আগের শতাধিক পৌরসভা, মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট যেমন জনগণের দাবি, ঠিক তেমন ভাবে উপনির্বাচনে 7টি উপনির্বাচনটাও কিন্তু জনগণের দাবি। ফলে তৃণমূল যেহেতু অস্বীকার করতে পারে না 2019 সালের থেকে পড়ে থাকা বেআইনি ভাবে প্রশাসক বসিয়ে জনগণের দাবিকে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া জায়গাটাও জনগণের অধিকার হরণের একটা অংশ। আর আজকে উপনির্বাচনের নামে যে তালবাহানাটা হচ্ছে এটাতেও কিন্তু জনগণকে অপমান করা হচ্ছে। এইভাবে তার আগে দুটো স্টেটমেন্ট আপনাকে বলি সুজিত দা। একটা হচ্ছে দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হয়েছিল যে উপনির্বাচন বিধানসভার কবে হবে, তো দিলীপ ঘোষ বলেছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে। আর উনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে বলেছেন যে না, আগে কোভিড পরিস্থিতিকে সামলাতে হবে, সকলের ভ্যাকসিন দিতে হবে, তারপরে এই নির্বাচন হবে। এখন দুটো তথ্য আসছে আমাদের কাছে, কোনটা ঠিক কোনটা বেঠিক তার এক্সপ্লানেশন শতরূপা বলতে পারবে, যেহেতু উনি বিজেপির রিপ্রেজেন্টেটিভ। 2 নম্বর হচ্ছে শতরূপা, আমি আপনার বলার সময় বলিনি, প্লিজ আপনার গায়ে লাগতে পারে, আমি আপনার গায়ে লাগতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে একটু বলার সময় বলতে দিন প্লিজ। আপনি তো পার্লামেন্টেও বলতে দেবেন না, এখানেও বলতে দিচ্ছেন না। যাই হোক, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেমন প্রশাসক বসিয়ে যেমন একটা সেবা পরিবেশন করা যায় না, সেখানে যেমন বিরোধী দলকে তার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অধিকার এবং অগ্রাধিকার দিতে হবে, এটাই গণতন্ত্রের নিয়ম এবং গণতন্ত্রের এটাই মাধুর্য। তার সাথে বিধানসভা নির্বাচনের আগে সমস্ত কোভ্যাক্সিন, কোভিশিল্ড যা যা আমাদের ভ্যাকসিনেশন আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই সমস্ত ফ্রন্ট ওয়ারিয়াররা তাদেরকে দিয়ে নিতে হবে। কারণ এটাও তো ঠিক যে যেমন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেমন নির্বাচন সেই যুক্তি অনুযায়ী তৃণমূল কংগ্রেস কেন এক সেকেন্ড 2019-এর পর 2020-র আর্লি সময় থেকে কোভিডের প্রথম ধাক্কা আসতে থাকে। তাহলে ঝন্টুবাবু যেটা বলছেন দুমড়ে মুচড়ে তৃণমূল কংগ্রেস, তাহলে ওইটা যদি আপনার এই লজিকটাকে, আপনি দিলীপ ঘোষের কথা যেটা বললেন, তাহলে সেই লজিকটাকে কিন্তু সেটা কিন্তু ইমিডিয়েটলি ওই জায়গাটা খারিজ হয়ে যায়। খুব সংক্ষেপে কোহিনূর, খুব সংক্ষেপে। আমি একটা ছোট্ট অন্য লজিক্যাল কথা বলি। ঝন্টুদার ক্ষেত্রে খুব বায়নারি দেখাচ্ছে। এরকম বহু নির্বাচন আছে যে থার্ড ফ্রন্ট একদম ইনট্যাক্ট সরকার তৈরি করেনি, কিন্তু 2004 আমরা দেখতে পারি, আমরা 1999 দেখতে পারি যে থার্ড ফ্রন্ট বা যারা দুটোর মধ্যেই লড়েনি তারা, যেমন 2004 সালে বামপন্থীরা এসে সরকার বাঁচিয়েছিল, তারপর 2009 সালে যখন অনাস্থা প্রস্তাব হয় তখন সমাজবাদী পার্টি এসে বাঁচিয়েছিল। এরা কিন্তু থার্ড ফ্রন্টেই লড়েছিল। 1, 2, 3 এরকমভাবেই সরকার হবে এমনটা মানে নয়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি বলি ঝন্টুবাবু, ইট ইজ টু আর্লি টু ডিসাইড অ্যান্ড টু আর্লি টু প্রেডিক্ট যে আপনার 2024 ইলেকশন কি হবে। কিন্তু আজকের মতো সময় একদম শেষ কোহিনূর। এটা ঠিক কথা, এখনো ইট ইজ টু আর্লি টু প্রেডিক্ট
অনেকগুলো ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাবে। তবে একটা ইঙ্গিতপূর্ণ কথা তো রেখেছে ঝন্টু বড়াই, যে অতীতে তৃতীয় চতুর্থ এতগুলো এক্সপেরিমেন্ট হয়েছে, যে এক্সপেরিমেন্ট থেকে মানুষ কিন্তু অনেক কিছু শেখেও। সুতরাং ভবিষ্যতে ওর পরিণতি ওই দিকেই যাবে সেটা নয়, কিন্তু কোথাও একটা জায়গায় সমীহ করছে বিজেপি। এরকম পরিস্থিতির মধ্যে কেন গিয়ে পড়তে হচ্ছে, কোন কোন পলিসি, প্রচুর তাড়াহুড়ো কি কাজ করছে, সংস্কারের যে রথ চলছে, একের পর এক বিল হচ্ছে, ভবিষ্যতের ভারতের চেহারাটা কি হবে? বিক্ষোভে উত্তাল হচ্ছে, রাজনৈতিক হিংসা বাড়ছে। পশ্চিমবঙ্গের মানচিত্রের মধ্যেই শুধু এটা সীমাবদ্ধ নেই, এই মুহূর্তে কিন্তু এটা বাইরেও ছড়াচ্ছে। আমরা দেখেছি গাজীপুর সীমান্তে কিভাবে রাকেশ টিকায়েতদের ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি যে জায়গায় রয়েছে, আগামী দিনে বাংলা তাই বলবে যে দেশ কোন পথে চলছে, কোন পথে বাংলায় এগোচ্ছে। চারজনকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের পর্বের বাংলা বলছে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।